হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়লাম টিফিন খাওয়ার জন্য। সময় মোটামুটি সকাল 10টা। হোটেলে চলে এসে খেতে বসে পড়েছি। কেউ ধোসা, কেউ ইডলি, কেউ উত্তাপাম, আবার কেউ এখানকার বিখ্যাত পরোটা। এইখানকার খাবার দাবারগুলো সবই মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। যাই খাই না কেন প্লেট মাত্র 20 টাকা। কন্যাকুমারীর মূল ঘাটের পাশে অনেক ছোট বড় রেস্টুরেন্ট বা হোটেল আছে। এখানে সব রকমের খাবারই পাওয়া যায়, তবে খাবারগুলো সবই টক। এখানে একটাই বাঙালি হোটেল আছে। রান্না বান্না ততটা ভালো নয়, কিন্তু এদের অহংকারটা ভয়ানক। এখন আমরা যাচ্ছি বিবেকানন্দ রকে। এই রকে যেতে হলে লঞ্চ পার হতে হয়। সমুদ্রের মাঝখানে অবস্থিত বিবেকানন্দ রক, আর তার সঙ্গেই রয়েছে এখানকার স্থানীয় এক কবির মূর্তি। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম ঘাটের কাছে। এই সামনেই আছে লঞ্চ ঘাট। চলেছি ফেরিঘাটের দিকে। এই হলো কন্যাকুমারী ফেরি সার্ভিস। ফেরির লাইন এটা 300 টাকার লাইন, বড় লোকের লাইন। এটা হলো গরিবের লাইন, এটা 75 টাকা। এখানে এসে দেখলাম 2 রকমের লাইন হয়, একটা ভিআইপি লাইন, একটা জেনারেল লাইন। ভিআইপি লাইনের টিকিট 300 টাকা, লাইনটা প্রায় ফাঁকা বললেই চলে। আর যে জেনারেল লাইন সেটাই বেশ ভিড় আছে। আমরা মায়াপুরে প্রায় সবাই গেছি। সেখানেও একটা প্রসাদের লাইন হয়, 40 টাকার লাইন, আর গদা ভবনে 100 টাকা বা 120 টাকার লাইন। এখানকার জেনারেল লাইনটা হলো ঠিক একই রকম মায়াপুরের 40 টাকার খাওয়ার বা প্রসাদের লাইন। আমি তো বলেছিলাম যে 7টা থেকে 7:30 মধ্যে বেরো। এখানে দাঁড়িয়ে আছি প্রায় 50 মিনিট হয়ে গেল, লাইন কিন্তু সেইভাবে এগোয়নি। দেড় ঘন্টা হয়ে গেল, লাইন কিন্তু এখনো সেইভাবে এগোচ্ছে না। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই বাঁদিকে দেখলাম দূরে সমুদ্রের মাঝখানে বেশ কিছু জাহাজ দাঁড়িয়ে আছে। অবশেষে 2 ঘন্টা 10 মিনিট পর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। সরু গলি দিয়ে হাঁটতে হাঁটতে ভেবেছিলাম এখনই হয়তো লঞ্চের কাছে পৌঁছে যাব, কিন্তু আমার ধারণাটা একদম ভেঙে গেল যখন সামনে দেখলাম কয়েকশো লোক লাইনে দাঁড়িয়ে আছে। একটু করে এগোয় আর লাইন দাঁড়িয়ে পড়ে। এই পথ যেন শেষই হচ্ছিল না। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা লঞ্চে ওঠার সুযোগ পেলাম। এখান থেকে প্রায় 300 মিটার মতো
পথ হেঁটে গিয়ে লঞ্চে উঠতে হবে। ব্যাপারটা ছিল ঠিক যেন ইংরেজ আমলে কয়েদিদের যেভাবে লাইন দিয়ে লঞ্চে তুলে বা জাহাজে করে কালাপানিতে নিয়ে যাওয়া হয়। কেউ কেউ আবার দাঁড়িয়ে থাকতে থাকতে সিংহের মতো গর্জন শুরু করে দিয়েছিল। লঞ্চে ওঠার আগে আমাদের প্রত্যেককে লাইফ জ্যাকেট পরে নিতে হলো। উঠে পড়লাম লঞ্চের ভেতরে। লঞ্চে উঠে জায়গা নিয়ে বসার সঙ্গে সঙ্গেই আমাদের লঞ্চ ছেড়ে দিল। কিছুটা নীল সমুদ্রের জল পেরিয়ে আমরা চলে আসলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে। 15 মিনিট মতো লাগলো এই রকে পৌঁছানোর জন্য। এবার লাইফ জ্যাকেট গুলো খুলে দিতে হবে। ওয়েলকাম টু বিবেকানন্দ রক মেমোরিয়াল। এখানে এসে দেখলাম টিকিট কাটতে হবে, মাথা পিছু 30 টাকা। পৌঁছে গেলাম কাউন্টারে আর কেটে নিলাম টিকিট। মাথা গুনে গুনে আমাদের ভেতরে ঢোকাচ্ছে। মার্চ মাসের শেষের দিকে আমরা এখানে আসলাম। প্রচন্ড গরম। সামনে এগোতেই দেখতে পেলাম চটি খুলে তবে মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। এবার সিঁড়ি বেয়ে চলে গেলাম একদম উপরে। এটাই হলো মূল মন্দির, তবে আমাদের আরেকটু উপরে উঠতে হবে। ধ্যান করেছিল, ভাষণ করেছিল, ধ্যান করেছিল। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে কন্যাকুমারী শহরটাকে দেখতে একদম স্পেনের মতো লাগছে। এখানে আছে স্থানীয় ভাষায় বিবেকানন্দ মণ্ডপম এবং শ্রীপদ মণ্ডপম, মানে বিবেকানন্দের মন্দির আর পদের মন্দির। আর এইটা হচ্ছে মূল মন্দির যেখানে বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এই মন্দিরের ডান দিকে আছে কাচের ব্রিজ,
এই কাচের ব্রিজ পদমণ্ডপমের সঙ্গে সংযোগকারী সেতু। সমুদ্রের উপরে অবস্থিত কাচের ব্রিজটা মোটা মোটা কাঁচ দিয়ে তৈরি, তবে অনেকেই এই ব্রিজে উঠতে ভয় পাচ্ছে। ভয় লাগবে কেন? এই জায়গায় তৈরি এগুলো, এইরকম মোটা মোটা গাছ। এখানে অন্য এক অনুভূতি। ওগুলো জল আসছে বাবা। অনেকটা সময় কাচের ব্রিজে ব্যয় করে এইবার যাব শ্রীপদ মণ্ডপমে। এই শ্রীপদ মণ্ডপম হচ্ছে স্থানীয় কোনো এক কবির স্মৃতিসৌধ। একে স্ট্যাচু অফ উইজডমও বলা হয়। কাচের ব্রিজে ছিল ভয়ঙ্কর গরম, আর এর ভেতরে এসে দেখলাম জায়গাটা ব্যাপক ঠান্ডা, যেন মনে হচ্ছে সম্পূর্ণ এসি লাগানো আছে। এই বিল্ডিংটা 4 তলা, আর এই বিল্ডিং এর ভেন্টিলেশন এমন ভাবে তৈরি হয়েছে যাতে সমুদ্রের ঠান্ডা হাওয়া এসে সম্পূর্ণ বিল্ডিংটাকে ঠান্ডা করে রাখে। পদমণ্ডপমের একদম উপরে উঠে পড়েছি। এটা হলো একদম টপ ভিউ। 3টে সাগর এইখানে একসঙ্গে মিলিত হয়েছে: বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর। এটা হলো এইখানকার সেই কবির মূর্তি। এখান থেকে সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ত্রিবেণী সঙ্গম। একদম সোজা যেটা দেখা যাচ্ছে এটা আরব সাগর, আর ডান দিকে ভারত মহাসাগর। 3টে সাগরের জল 3 রকমের। এবার এখানে কিছু ছবি তুলে নেওয়ার পালা।
এই কাছের ব্রিজটা সমুদ্রের উপরে কাছের ব্রিজ, এটা খুব সুন্দর। এবং সামনে এখানকার স্থানীয় এক কবির মূর্তি আছে, কবির নামটা আমি জানি না, এখানে পরে যাব। তার আগে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে একটু ঘুরে আসবো। এবার উঠব বিবেকানন্দ মণ্ডপমে। স্বামী বিবেকানন্দ এইখানেই বসে ধ্যান করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এটাকে মন্দিরে রূপান্তরিত করা হয়। বহু দেশ বিদেশের পর্যটক এইখানে ঘুরতে এসেছেন। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে চলে আসলাম বিবেকানন্দ মণ্ডপমে। এই মণ্ডপমের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এইখান থেকে কন্যাকুমারী শহরটাকেও দেখতে সুন্দর লাগছে। সামনের দিকে যে সমুদ্র দেখা যাচ্ছে পুরোটাই বঙ্গোপসাগর। কিছু ছবি তোলা হয়ে গেলে এবার আমাদের ফেরত যাওয়ার পালা। এটা হচ্ছে ফিরে যাওয়ার লাইন। এখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে হাওয়া, তাতে সারাদিন এইখানে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। বেশ কিছু যন্ত্রাংশ পড়ে থাকতে দেখছি। এই যন্ত্রাংশগুলো দিয়ে এইখানে মেরামতির কাজ করা হয়। সমুদ্রের নোনা জল আর হাওয়ায় যন্ত্রাংশগুলো প্রায় জং ধরে যাওয়ার মতো অবস্থা। বিবেকানন্দ মেমোরিয়াল রকে আসার পর আমাদের যেটা ভুল হয়েছে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে আসি। যখন আপনারা কেউ এখানে আসবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল নিয়ে আসবেন আর একটা ছাতা। ওই যে বাঁদিকে দূরে দেখা যাচ্ছে মন্দিরের মতো, ওটা একটা চার্চ। সম্ভবত 1800 শতাব্দীতে ওই চার্চটি তৈরি করা হয়। কন্যাকুমারীর যে সাইট সিনগুলো হয় তাতে ওই চার্চের নামটা আসে। আগামীকাল আমরা যাব ওই চার্চ দেখতে। এখন আমরা সোজা হোটেলে যাচ্ছি, সেখানে জামা কাপড় পাল্টে চলে আসবো সমুদ্রে স্নান করতে। এই হলো কন্যাকুমারী স্নানের ঘাট। মার্চের তপ্ত গরম আর সারাদিন ঘোরাঘুরির পরে শরীর যখন ক্লান্ত হয়ে গেল, এইখানে যখন এসেছি এখানকার হাওয়া আর ঠান্ডা জলে শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। 1 ঘন্টা স্নান হয়ে গেল, এখন ফিরে যাচ্ছি হোটেলে। হোটেলে গিয়ে একটু ঘুমিয়ে নিয়ে আবার বিকালবেলা এই ঘাটেই আসবো। এখন প্রায় 7:30 বাজে। দুপুরবেলা যেখানে স্নান করেছিলাম সেই ঘাটেই এখন আবার যাচ্ছি। যাওয়ার সময় দেখলাম এখানে কোনো একটা ঠাকুরের প্রসেশন বেরিয়েছে। দক্ষিণ ভারতের এই ঠাকুরের নাম কি সেটা জানি না, যাই হোক দেখতে বেশ ভালো লাগছে।
দূর থেকে যেটাকে ঠাকুর ভাবছিলাম সেটা আসলে একটা ঠাকুরের কাঠামো। ওর ভেতরে 3-4জন মানুষ ঢুকে গিয়ে কাঠামোটাকে নাচাচ্ছে। চলে এলাম কন্যাকুমারীর সমুদ্রের স্নানের ঘাটে। আমরা দেরি করে আসায় এই জায়গাটা একদম নিরিবিলি হয়ে গেছে। তবে দুপুরে যে পরিমাণ হাওয়া ছিল, হাওয়ার পরিমাণ কিন্তু একই রকম আছে। এইখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর রাত 10টার সময় হোটেলে ফিরে যাব। দেখা হচ্ছে আগামীকাল এর পরের ভিডিওতে।